দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কিং পার্ক ইঞ্জিনিয়ারিং প্রেজেন্ট স্বপ্ন উইথ মিয়া ভাই। আজকে আপনাদের সামনে স্বপ্ন তুলে ধরার জন্য এমন একজন অতিথি আমাদের সামনে উপস্থিত আছেন, যিনি একজন জননেতা, একজন বিশেষ ব্যক্তিত্ব, যিনি ইতিমধ্যে জনমানুষের মনে স্থান করে নিয়েছে। তিনি রংপুর হারাগাছ পৌরসভার সম্মানিত মেয়র এরশাদুল হক এরশাদ। সম্মানিত মেয়র, আপনাকে আমাদের স্বপ্ন উইথ মিয়া ভাই সেটে সুস্বাগত। কেমন আছেন আপনি? আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আমরা শুরুতে একটু বলবো, আপনি কিছুদিন আগে অসুস্থ ছিলেন এবং সম্ভবত একটা ভালো চিকিৎসা জার্নি শেষ করে আপনি আবার আপনার জনগণের মাঝে ফিরেছেন, যে জনগণকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন। তো এই যে ফিরলেন এবং অসুস্থ হওয়ার পরে আপনার ভিতরে জনগণকে নিয়ে যে একটা স্বপ্ন ছিল, অসুস্থ হওয়ার পরে আপনার সেই অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। ওইখানে আমি যখন অ্যাটাক হই বা অসুস্থ হই, তার আগ মুহূর্ত পর্যন্ত আমি কিন্তু এই পৌরসভার বিষয় নিয়েই মানে চলছিলাম। কথাবার্তা, কাজ কাম, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে চলছিলাম। হঠাৎ রংপুরে আমি অসুস্থ হয়ে যাই। রংপুরে অসুস্থ হওয়ার পরে আমাকে মেডিকেলে নেওয়ার পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকায় লাইব্রেরি নেওয়া হয়। ওখান থেকে আল্লাহর রহমতে সুস্থ হয়ে আমি আবার বাসায় ফিরে আসলাম। এসে আমার স্বপ্নের মধ্যে কোনো বাধাগ্রস্ত হয় নাই। আমার অসুস্থতাটা বাধাগ্রস্ত করতে পারে নাই। আমার স্বপ্নই আছে। আমি অদম্যভাবে চলছি, অপ্রতিরোধ্য গতিতেই চলছি। আমি এক বুক ভরা স্বপ্ন নিয়ে আমার হারাগাছের মানুষের ভালোবাসাকে পুঁজি করে, তাদের সাহস, তাদের পরামর্শ, তাদের দোয়া সবগুলোকে একত্রিত করে আমি আমার বুকের মধ্যে অদম্য সাহস নিয়ে আমি অপ্রতিরোধ্য গতিতে চলছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত সুস্থ রাখবেন, বেঁচে রাখবেন, আমার সমস্ত স্বপ্ন, সমস্ত চিন্তাধারা, সমস্ত পরিকল্পনা, আমার কর্মকাণ্ড সব কিছুই আমার এই হারাগাছ পৌরবাসীর কাছে আমি নিবেদন করেছি। আমি তাদের জন্য সর্বসময় প্রস্তুত আছি। আমি অসুস্থতার মধ্যেও কিন্তু আমি বসে নেই। আমি নিয়মতান্ত্রিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। হয়তো চলার গতিবিধি একটু তারতম্য হচ্ছে, এটা হবে স্বাভাবিক ব্যাপার। এত মানুষের ভালোবাসা, এত মানুষের চাওয়া পাওয়া, এত মানুষের আশা আকাঙ্ক্ষা, আর হারাগাছের মানুষের যে অভাব অনটন, এগুলো নিয়ে তো মানুষ আমার কাছে আসবে। আমি তাদেরকে যতটুকু পারতেছি আমি অনুনয় বিনয় করে সময় একটু কম নিয়ে তাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার। আমাদের কল আসছে, একদম দর্শক কল দিচ্ছে, আমরা একটু রিসিভ করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, বলেন প্লিজ। জি জি শিওর, আপনি সেখানে ফোন করেছেন, আপনি প্রশ্নটি করেন আমাদের অতিথিকে। জি শিওর। আমি তাকে দর্শক রাখতে চাই, তিনি আমরা সকলে জানি যে তিনি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি সেখানকার পৌরপিতার নির্বাচিত হয়েছেন এবং আমি একজন সংবাদকর্মী। তো সেই সময় তার সংবাদ নির্বাচনে সংবাদটি প্রকার করা হয়েছে। আমি সেই সময়টিতে লক্ষ্য করেছিলাম এবং তার নির্বাচনের পর তার জয়লাভের সর্বপ্রথম যে সংবাদটি প্রচার হয়েছিল আমার হাত দিয়ে হয়েছিল, সর্বপ্রথম তার নির্বাচনে জয়ী হওয়া। তো সেখানে তিনি প্রস্তুতি রেখেছিলেন যে তিনি পৌরপিতা হিসেবে যেহেতু নির্বাচিত হয়েছেন, সেহেতু তিনি হারাগাছ পৌরসভায় প্রথমেই আইন যে নিষ্কাশন ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে উন্নত করতে এবং যে নিষ্কাশন ব্যবস্থা সেটাকেও তিনি উন্নত করতেন। আসলে এই কিছু পক্ষে কিন্তু এগিয়েছে এই বিষয়টি একটু। ধন্যবাদ দর্শক আপনাকে। তো যে উনি আমার প্রথম সংবাদটা পরিবেশন করেছিলেন, জয়লাভের পর ওনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্তঃস্থল থেকে তাকে অনেক অনেক অভিনন্দন জানাই। উনি যে প্রশ্নটা করেছেন পানি নিষ্কাশনের যে বিষয়টা, এই বিষয়টা আমরা
আমাদের প্রকল্প নিয়েছি। এই পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক টাকার প্রয়োজন। এই ফান্ড তো আমাদের নাই, আপনারা সকলেই জানেন, হারাগাছবাসী সবাই জানে হারাগাছ পৌরসভার ফান্ড নাই। এর আগে কি ছিল, কিভাবে হারাগাছ পৌরসভা চলছিল, আমি নিজেও মনে করি যে এই হারাগাছ পৌরসভা এটা আমার পৌরসভার অযোগ্য। কারণ এখানে আমাদের ইউনিয়নের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমার হারাগাছ পৌরসভায় নাই। আগের মেয়র যে 4-5 জন ছিল, আমি নিজেও হতভম্ব। আমি অফিসে ঢুকে, আমি অফিস করে আমি নিজেও হতভম্ব যে এটা কোনো একটা পৌরসভা। যাই হোক, তারপরেও এই বিরাট দায়িত্বটা কাঁধে নিয়েছি। আমি আমার নিজের অর্থায়নে হোক বা মানুষের কাছ থেকে নিয়ে হোক বা বিভিন্নভাবে অর্থ ম্যানেজ করে আমি পৌরসভাটাকে একটা শেপে নিয়ে গেছি, একটা দাঁড় করেছি। আমি মনে করি, আমি আশাবাদী এবং আমি এটা জোর গলায় বলতে পারবো, বাংলাদেশে যদি 2-4টা পৌরসভা থাকে দৃষ্টিনন্দন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনার কাঠামোর দিক থেকে বর্তমান হারাগাছ পৌরসভা 3-4টা পৌরসভার মধ্যে একটা থাকবে। এটা অনেকেই দেখেছে, অনেকেই বলেছে। আমি যে এই অল্প সময়ের মধ্যে এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে 24টা ঘন্টা শুধু পৌরসভা করে এই একটা পর্যায়ে নিয়ে এসেছি। আমি মনে করি সময় দিতে হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থায় অনেক টাকার ব্যাপার আছে। এখানে আমার ব্যক্তিগত টাকায় কাজ হবে না বা অন্য কারো কাছ থেকে নিয়েও এটা কাজ করা সম্ভব হবে না। সরকারের সহযোগিতা অবশ্যই দরকার আছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজটা, যেহেতু আমাদের পরিকল্পনা পাস হয়ে গেছে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ফান্ড চলে আসলেই আমরা কাজ শুরু করে দেব। শুধু তাই নয়, হারাগাছের কোনো রাস্তাঘাট, ড্রেন সব ইনশাআল্লাহ সব কিছুই আমি সময়ের মতো করে দেব। এখানে দুশ্চিন্তার কোনো কারণ নাই। মনে রাখবেন, হারাগাছ পৌরসভা আমার হাতে যখন পড়েছে, আমি এটার সব দিক কিছু সুন্দর করে দিয়ে আপনাদের পৌরসভা আপনাদের হাতে তুলে দিয়ে আমি বিদায় নেব। আমার উপর বিশ্বাস রাখবেন, আমার উপর আস্থা রাখবেন। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আপনারা যে ভালোবেসে আপনারা ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন, পৌর পিতা বানিয়েছেন, আমি সঠিক দায়িত্ব আমি ইনশাআল্লাহ পালন করব। এই ব্যাপারে কোনো ডাউট নাই। শুধু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটু শরীরে শক্তি দেয়, দৌড়ানোর শক্তি দেয়, বুদ্ধি খাটানোর শক্তি দেয়, আমাকে যেন মুভমেন্ট করার শক্তি দেয়। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে সেই শক্তিগুলো সব আপনাদের হারাগাছ পৌরবাসীর কাছে আমি উৎসর্গ করব। এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে ইনশাল্লাহ আছি। শুধু পানি নিষ্কাশন না, অনেক সমস্যা আছে। আমি সেই সমস্যাগুলো যত দ্রুত পারা যায় সমাধান করার চেষ্টা করব। শুধু ফান্ডটার আসার অপেক্ষায় আছি। কাজ অনেক আছে, অনেক কাজ হবে। এরপর জায়গার দ্বিতীয় পেজ কাজ শুরু হবে। কাজ করতে করতে আমি মনে করি কাজ করতে করতে হারাগাছে কাজ করার জায়গাই থাকবে না। আমি এইটুকুই আপনাদেরকে বলে গেলাম। জি মেয়র মহোদয়, আমরা জানি যে এখন যে একটা কঠিন একটা সময় সারা বিশ্ব কিন্তু সাফার করতেছে, অর্থাৎ করোনাকালীন সময়টা আমরা সবাই অতিবাহিত করছি। এক্ষেত্রে সরকার তো উদ্যোগ নিয়েছে। আপনি পৌরপিতা হিসেবে আপনার নগরবাসীর জন্য কি কি উদ্যোগ নিয়েছেন, যেন করোনা প্রতিরোধে জনগণের সচেতনতা বা আদার্স এরকম কোনো স্টেপ নিয়েছেন কিনা আপনি? না, আমরা তো কিছুদিন আগে মাস্ক বিতরণ করেছি, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি, মাইকিং করেছি, প্রচারণা চালিয়েছি। তারপরে মানুষকে যতটুকু বলা যায়, যতটুকু বোঝানো যায় বলতেছি। সর্বোপরি সরকারের কাছ থেকে ত্রাণ যা পেয়েছি তা আমরা দিয়েছি। সেটা চাল এবং টাকা সবটাই আমরা দিয়েছি। এবং ব্যক্তিগতভাবে আমি ঢাকায় অসুস্থতার মধ্য দিয়েও আমি ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ সচিবের সঙ্গে কথা বলে কিছু বরাদ্দ নিয়ে এসেছি। সেটা হয়তো সোমবার মঙ্গলবারের দিন বরাদ্দ পাবো। 8 টন আর 1 লাখ টাকা উনি দিতে চেয়েছে, দেবে। আমি রিকোয়েস্ট করেছি ওনাকে যে না, আমি আমার এলাকা নিয়ে পারতেছি না, আমি খুব সমস্যার মধ্যে আসছি, আমি ঘুমাইতে পারি না, আমি আপনার লোকজনের জ্বালায় আমি অস্থির হয়ে এসেছি, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বারবার ফোন করতেছে, বাসায় আসতেছে, অফিসে আসতেছে, আমি এত লোককে আমি কীভাবে সামাল দেবো, প্লিজ আপনি আমার বিষয়টা দেখেন।
উনি বলল যে ঠিক আছে আপনি নেক্সট একটা আবেদন করেন, আমি আপনার জন্য স্পেশালভাবে বরাদ্দ দেবো, আপাতত ওইটা নেন। 8 টন ওই খাদ্যকে দিছে। তা আমি সব দিক থেকে আমি ডিসি সাহেবকেও বলতেছি, ডিসি সাহেব বলল যে আমি আমার পক্ষ থেকে আপনার জন্য সব কিছু আমি করবো। টিওনো ম্যাডাম উনিও খুব ভালো মহিলা, উনিও যখন যেটা আসতেছে জানাচ্ছে, আমাকে সংবাদ দিচ্ছে, ডিসি সাহেব বলতেছে, ডিডিএলজিও বলতেছে, মোটামুটি প্রশাসনের দিক থেকে আমাকে সবাই সহযোগিতা করতেছে, সবাই সহযোগিতা করে। প্রশাসনের দিক থেকে বিন্দুমাত্র তারা আমাকে কখনো অবজ্ঞা করে নাই, অবহেলা করে নাই। তারা যখন যেটা পাচ্ছে আমাকে দিচ্ছে। আমি চাচ্ছি, আমি রিকোয়েস্ট করতেছি এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমি নিবেদন করে যাচ্ছি। দিচ্ছে না তা না, তো দিচ্ছে, সব জায়গায় তো দিতে হবে, বাংলাদেশ সরকারকে কিন্তু সব জায়গায় দেখতে হবে। তবে আমি চেষ্টায় আছি, আমি আমার জায়গার জন্য বেশি করে করার জন্য আমি চেষ্টায় আছি, আমি সেই চেষ্টা অব্যাহত রেখেছি, এবারে থাকবে। আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব, আমি আমার এলাকার জন্য, গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কাজ করার জন্য। ধন্যবাদ। দর্শক, দেখছেন স্বপ্ন উইথ মিয়া ভাই। যারা প্রিয় অতিথির সাথে সরাসরি কথা বলতে চান, আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনারা কল করলেই অতিথির সাথে সরাসরি আপনারা যুক্ত হতে পারবেন। পাশাপাশি যারা কমেন্ট করবেন সেখানে প্রশ্ন করতে পারেন, অতিথির কাছে আমরা পৌঁছে দেব এবং আপনারা উত্তরটি পেয়ে যাবেন। জি মেয়র মহোদয়, আমরা একটা জিনিস জানতে চাই যে প্রত্যেক নগরপিতা কিন্তু আশা করে যে তার নগরী হবে নান্দনিক, দেখার মতো এবং মডেল। সেক্ষেত্রে এটা যেহেতু একটা পৌরসভা, আপনি পৌরসভা একটা ছোট বাজেট থাকে, ছোট জায়গা, ছোট পরিসর থেকে, তারা আমাকে জানিয়েছে সমস্ত টাকাটা ওই বঙ্গবন্ধু মোরালে প্রায় 40-45 লক্ষ টাকা লাগবে, সবটাই ওরা ডোনেট করবে। আমার বন্ধুরা ঢাকায় আছেন, এটা কি ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধু মোরাল আমবাগানে হবে, ওরা সমস্ত টাকাটা তারা বিয়ার করবে, এখানে নেই। তারপরেও ডিসি মহোদয় বলছে যে আমি কিছু হেল্প করব। তারপর সবচেয়ে বড় কথা, কিছুদিন আগে মেট্রো কমিশনার আলিম সাহেব আসছিলেন। আমরা মেয়র মহোদয় একটা কল রিসিভ করে আমরা আবার ফিরতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক বলেন। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় মেয়র মহোদয়কে খুব ভালো লাগছে। আমি মেয়র মহোদয়কে একটি প্রশ্ন করতে চাই। জি, প্রশ্নটি করুন। এটি হলো কি, হারাগাছে জলাবদ্ধতা আছে, এটা আমরা সবাই জানি। তার পাশাপাশি এখানে আপনার ওই ময়লা আবর্জনা রাখার জন্য কোনো জায়গা নেই, বিভিন্ন জায়গায় এই ময়লা আবর্জনা গুলো থাকে। এটার বিষয়ে উনি কি করবে? আর হারাগাছ পৌরসভা, এর আগে হারাগাছ পৌরসভায় এই মেয়র আসার আগে এই মেয়র যে তৎপরতা দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এর আগে মেয়ররা সেইভাবে কোনো কাজ কাম করেনি। এরা আসলে কি কি উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা আছে, এটা একটু জানতে চাই। জি, তো হ্যালো। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন। তো দর্শক, উনি যে কথাগুলো বললো ভালোই লাগলো, ওনার কথাগুলো আছে। প্রথমত হারাগাছটা কিন্তু ছোট্ট এলাকা, খুব বড় এলাকা নয়। আপনারা চিন্তা করে দেখেন, যখন হারাগাছ পৌরসভাটা তৈরি হয় ওই জায়গায় কিন্তু আমাদের গলতটা হয়ে গেছে, ভুলটা হয়ে গেছে। আমরা লোকালয় এবং যে জায়গাগুলো বেনিফিট হবে, পৌরসভা বেনিফিট হবে, সেই আমরা সে এলাকাটা বাদ দিয়ে আমরা জনশূন্যহীন এলাকা আমরা নিলাম। যেমন ধরেন, বুঝাই দিচ্ছি, আপনি 6 নম্বর ওয়ার্ডে যান, 6 নম্বর ওয়ার্ডে ছোটপুলের পর থেকে দেখবেন কীরকম ফাঁকা জায়গা, ঘরবাড়ি খুব ঘনবসতি কম। আমরা যদি ওই সাইডটা বাদ দিয়ে আমরা যদি ভেতরকুটি হয়ে, জয়বাংলা হয়ে, ধুমের আগার যেটা বলি, এই দিক দিয়ে হয়ে যদি আমরা ঠাকুরদাস হয়ে খানসামার হাটটা যদি নিতে পারতাম, আমরা এইদিকে 6 নম্বরের এই চারুভদ্র বাদ দিতাম, চারুভদ্র সারা ইউনিয়নে থাক, এই সারাগাছ ইউনিয়নটা যদি নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের ধুম নদীটাও চলে আসতো। তাহলে দুইটা জিনিস আমরা পাইতাম। আজকে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হলো,
আপনার এলাকা বড়, কিন্তু ঠিক আছে, এলাকা বড় কিন্তু সেটা বেনিফিটেড এলাকা নয়, সেখানে আপনাকে দিতে হচ্ছে, সেখান থেকে আপনি কিছু পাইতেছেন না। আর এমন এমন জায়গা তারা ট্যাক্সও দেয় না, ওই সমস্ত এলাকা শহরে যান ট্যাক্স দেয় না, আপনার চারুভদ্রের ওই দিক যান ট্যাক্স দেয় না, অথচ বিশাল এলাকা নিয়ে আমরা হারাগাছ পৌরসভা করতেছি। চাপটা পড়তেছে কোথায়? এই ট্যাক্সের চাপটা পড়তেছে যেমন ধরেন হকবাজারে, কলোনিটারি, বিভিন্ন জায়গায় যেটা মানে লোক ঘনবসতি লোকজন আছে, এর সাপারটা করতেছে কিন্তু এই সমস্ত লোকগুলা। আর ট্যাক্সের পৌরসভার প্রথম নীতিটাই হইল যে আমি আমার পৌরসভার ইনকাম দিয়ে আমি পৌরসভা চালাবো। এই নীতি নিয়েই কিন্তু পৌরসভা করা হয়। যাই হোক, উনি যে প্রশ্নটা করলো যে মানে আবর্জনা কোথায় ফেলাবো, দেখেন এই আবর্জনা নিয়েও একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি খুব শক্ত হাতে হ্যান্ডেল করলাম। সেটা হলো কি, এটা ডাম্পিং স্টেশন করা হয়েছে, মাটি জমি একোয়ার করা হয়েছে, পরিদর্শন করে গেছে, ডিসি মহোদয় নিজেও দেখে গেছে, উপর থেকে ইনকোয়ারি টিম এসে সে জায়গাটাও দেখে গেছে। দেখে যাওয়ার পর সমস্ত ঠিকঠাক হয়ে গেছে, ফাইল প্রসেস হয়ে গেছে, ফাইল ডিসি অফিস থেকে ফাইল হাওয়া উদাও হয়ে গেছে, সে ফাইলটাই নেই। তারপরে আমি অনেক চেষ্টা করলাম, ফাইল তো খুঁজে পাওয়া যাইতেছে না। তখন ডিসি মহোদয়কে বললাম, তাহলে আমি এখন কি করব? ডাম্পিংয়ে তো দরকার, এই যে আবর্জনা যেখানে সেখানে পড়িয়েছে, এই আবর্জনাগুলো আমরা কি করব? মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এটার তো একটা ব্যবস্থা করতে হবে, এক জায়গায় না এক জায়গাতে এটা একটা শিফট করতে হবে আমাকে। তখন উনি বলল যে আপনি ওই জায়গাটা ইয়ে করেন, ঠিক আছে, যে ফাইলটা যদি পাওয়া না যায় তা আপনি একটা আবারও আবেদন দেন। যাই হোক, আমি আবারও আবেদন দিলাম নতুন করে। উনি আবার রিকমেন্ড করে খুব তড়িঘড়ি করে উনি 1,19,00,000 টাকা প্রকল্পটা, তো খুব তড়িঘড়ি করে আমরা প্রকল্পটা ইয়ে করলাম। সেখানে ফাইল যখন পাইলাম, খুঁজে যখন পাইলাম, তখন দেখলাম কি গত মেয়র শ্রদ্ধেয় হাকিবর স্যার উনি করছে কি, যার জমির নাম, জমির ইয়া হলো জাকির হোসেন, এই মিরাজ ব্রিজ ছেড়ে জাকির হোসেন, এই জাকির হোসেন হাকিবর স্যারের কাছে প্রত্যয়নপত্র নেছে যে এইখানে ডাম্পিং করার কোনো পরিবেশ নাই, এখানে ডাম্পিং করা যাবে না, এই মৌজায় এত নম্বর দাগে এত নম্বর জমিতে কোনো অবস্থাতেই ডাম্পিং করার কোনো অবস্থা নাই মর্মে আমি এখানে ডাম্পিং না করার জন্য জোর সুপারিশ করছি, করে একটা পত্র ডিসি মহোদয়কে দিল। যাই হোক, ডিসি মহোদয়ের সঙ্গে আবার ওনার এক জামাই তদবির করছে, সেটাও আমি ধরলাম। ডিসি স্যারকে বললাম যে উনি তদবির করলো কেন, উনি কী জন্য তদবির করবে? তখন আবার ডিসি স্যার একটু কথাটা, আমি তো হিট মারছি তো, আমি ধরে ফেলছি তো, তখন উনি যেহেতু এডিসি রিভিনিউ, উনিও তখন ওনাকে বাঁচানোর জন্য অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল কিন্তু সেই দিন, যে উনি তদবির করার কে? তার শ্বশুরের জমি উনি তদবির করবে কেন? উনি তো একজন সরকারের লোক, উনি সহযোগিতা না করে তদবির করবে কেন? তখন ডিসি মহোদয় বলছে, ঠিক আছে আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখতেছি, আপনি আবেদন দেন, আমি করে দিচ্ছি আপনাকে। তো উনি আবার ওনার জামাই যে কথাটা বলছে সেটা হলো যে ওই জায়গাটা না করে অন্যত্র, বরং তো জায়গাতে অসুবিধা কী? আচ্ছা, আমাদের ওখানে করতেই হবে এমন কোনো কথা না। আমার সুইটেবল জায়গা পড়ে দেখো, আমার টাকা এসে বসে আছে, আমার ফান্ডে, আমার অ্যাকাউন্টে 1,19,00,000 টাকা বসে আছে, আমি জমি কিনতে পারতেছি না। এখন বাধ্য হয়ে ডাম্পিংয়ের জন্য, আবর্জনার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে, আমি অসুস্থ না হলে তো এটা শেষ করে ফেলতাম। যাই হোক, আমি খুব দ্রুতই ওই জায়গাটাই আমি একোয়ার করব, ওই জায়গাটাই আমি নেব। আর এরপরেও বলি, যদি ওখানে কোনো ভালো জায়গা পাই সে জায়গাটা নেব, তারাও দেখুক। আচ্ছা, ধন্যবাদ মেয়র মহোদয়। একজন আমাদের দর্শক কমেন্টে লিখেছে যে জুয়া এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বা আপনার নগর যেন জুয়ায় আচ্ছন্ন না হয়, মাদকদ্রব্যে কেউ যেন ডুবে না যায় যুব সমাজ, এ ধরনের কোনো পদক্ষেপ আপনি নেবেন কিনা বা আছে কিনা? সুন্দর প্রশ্ন, সুন্দর করেছেন।
আমার পাশের থানা, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে হারাগাছ মাদক মুক্ত করব, জুয়া মুক্ত করব, অসামাজিক কার্যকলাপ যাতে না হয় সেই পরিবেশ আমি সৃষ্টি করব। তো বিষয়টা হলো হারাগাছ থানা আর হারাগাছ পৌরসভা কিন্তু একসঙ্গেই। এখানে হারাগাছ থানা কর্মকর্তা কর্মচারীরা প্রাণপণ চেষ্টা করতেছে ধরার জন্য, বন্ধ করার জন্য। এটা কন্টিনিউ প্রসেস চলছে আর কি। আমার কাছে অনেকেই আসে, অনেকের বাবা আসে, মা আসে, ভাই আসে, চাচা আসে, মামা আসে তদবির করার জন্য। আমি এইখান থেকে বলতেছি, আপনি ওসি সাহেবকে বলেন বা এসআই যে কোনো পুলিশের লোককে বলেন, মেয়র সাহেব জুয়া মদ এই সমস্ত ব্যাপারে কোনো তদবির করছে নাকি? একটা কোনো তদবির আমি করি নাই, বরং বলছি যে কোনো কথা নাই, রিমান্ডে নাও। কোত্থেকে পাইলো, কীভাবে পাইলো, কী কেমনে আসলো, আপনি রিমান্ডে নেন, কোনো সাথ দেবেন না। আপনি সাথ দিলে কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে। আমি ওসিকে নিজেই বলেছি, যদি একটা ছাড় পায় তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে। তো বিষয়টা হলো যে পুলিশের সংখ্যা কম, এখানে জনমানুষের সংখ্যা অনেক বেশি। বেকার ছেলে পেলে লেখাপড়া শেখে, এই যে ইমাজান নাকি, এটাও একটা অবক্ষয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা সকলেই লক্ষ্য করবেন, দেখবেন এরা রাতে দিনে ঘুমায়, রাতে এরা জেগে থাকে। এই ইমাজান অনেক সর্বনাশ ডেকে নিয়ে আসতেছে এবং ভাবতে অবাক লাগে যে অনেকের মোটরসাইকেলের ডিজাইন বাহার দেখলে নিজেকে প্রশ্ন করি এই টাকা পায় কোথায়। আর রাতে দিনে এরা কী করে, সারাটা দিন ঘুমায়, সন্ধ্যার পর দেখবেন বাইর হয়ে গেল। এই অ্যামাজন অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি করতেছে। তো যাই হোক, বিষয়গুলো নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বলেছি, মেট্রো কমিশনারকে বলেছি, ডিসি সাহেবকে বলেছি, ওসি সাহেব তোই আছেই। তবে ওসি সাহেব পদক্ষেপ কিছু কিছু শক্ত পদক্ষেপ নেন, আবার কিছু বিষয়ে সমস্যাও সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি হয়। এখানে সিস্টেমটা যদি আমরা মেনটেন করি, যদি আমরা একটা ছেলেকে, এখানে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে, একটা ওয়ার্ডে গেল, গিয়ে দেখলো যে সেই ছেলেটা কিন্তু নিরপরাধ, অথচ ওর নামে ওয়ারেন্ট হয়ে আছে। এখন ওই ছেলেটাকে ধরার জন্য পুলিশ গেছে, ছেলেটা তো জানে না তার নামে কি ওয়ারেন্ট আছে, কি মামলা আছে, ধরে নিয়ে থানায় আসলো। এমন ওয়ার্ড কমিশনার আসলো, ওয়ার্ড কমিশনার সাথে হিসিং হলো। ওখানে কিন্তু ওই ওয়ার্ড কাউন্সিলরের কিন্তু নৈতিক দায়িত্ব আছে দেখো ভালো করার। আপনি গেলেন, আপনি গিয়ে তো বলতে পারেন কাউন্সিলরকে যে এই নামে এই ব্যাপার ভাই এটা আছে, সেটা হচ্ছে না। যাই হোক, ভুল বোঝাবুঝিও হচ্ছে। এখানে কি আপনি সমন্বয়হীনতার কোনো? হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি সমন্বয়হীনতা। উদ্যোগ নিলে সমন্বয়হীনতাটা দূর হবে। যেটা বিষয়টা বলো, যদি করতে থাকে আপনি সরাসরি, আমার নাম্বার আপনার কাছে নিশ্চয়ই আছে, আপনি সরাসরি আমাকে বলবেন, আমি দিনান্দান তাকে আমি স্ট্যান্ড রিলিজ করব। তো যাই হোক, আমি দেখি এই কিছুদিনের মধ্যেই আমরা বিষয়গুলো নিয়ে বসবো, ওসি সাহেবের সঙ্গে বসবো, যে এই বিষয়গুলো সমন্বয়হীনতার কারণে সমন্বয় করার জন্য কোনো মিটিং বা সভা করেছেন আপনারা? ইতিমধ্যে করি নাই, আমরা করব, এখন করব, প্ল্যান আছে, করব আমরা। জি মেয়র মহোদয়, আমরা সুন্দর সুন্দর কথা শুনছিলাম, আপনার প্ল্যানগুলো শুনতেছিলাম। আপনি নগরবাসীকে নিয়ে অনেক সুন্দর স্বপ্ন দেখছেন। পাশাপাশি একটা জিনিস সবাই আমরা জানি যে এই হারাগাছ পৌরসভা মূলত বিড়ি শিল্পনগরী হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। আর এখানে বিড়ি শ্রমিক যারা আছে তাদের একটা ন্যায্য মজুরি নিয়ে প্রশ্ন আছে, অনেক সময় বিড়ি শ্রমিকরা করে থাকে, এবং বিড়ি শ্রমিকদের কাজের একটা পরিবেশের এখানে একটা অভাবের কথা অনেক সময় শোনা যায়। সেক্ষেত্রে কি আপনি নজর দিয়েছেন কিছু? না, এই মুহূর্তে বিষয়টা নিয়ে আমি ভাবি নাই, এই কারণে যে করোনাকালীন অবস্থায় মানুষের কাজকাম কম হচ্ছে, যেটুকু হচ্ছে একেবারে যেটা না হলেই নয়। মার্কেটটাকে বাঁচাইতে হবে, তো বিড়ি শিল্পটাকে তো, তাদের ব্যবসাটাকে তো বাঁচাইতে হবে। এই মতো অবস্থায় যদি আপনি পরিবেশ খোঁজেন, যদি আপনি ওই গুণগত মান চিন্তা করেন বা করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসেন, তাহলে কিন্তু আরও পরিস্থিতি খারাপ হবে। হারাগাছের যেটুকু করে মেনটেন করে কাজকাম করতেছে, সেটাই দিয়েই কিন্তু সংসারটা চালাচ্ছে।
বেসিক্যালি হারাগাছের বিড়ির কাজ আর বিড়ির কাজ নাই, বাইরে অনেক ফ্যাক্টরি হয়ে গেছে, তারা অনেক ফ্যাক্টরি তারা মার্কেটে বিড়ি ছাড়ছে। এক একটা করে আমাদের হারাগাছের এক একজনের মার্কেটে 10টা 12টা করে বাইরের বিড়ি ফ্যাক্টরি চালু হয়ে গেছে অলরেডি। তারপরে এখানে অনেকে জাল করে বিড়ি চালাচ্ছে, অনেকে যেমন অনেক বিভিন্ন পন্থায় আর কি তারা ব্যবসাটা নকল ব্যান্ড করতেছে। রোলে এরকম কিছু নিউজ পাওয়া যায় মাঝে মাঝে। করতেছে, কিন্তু হারাগাছের বিড়ির মালিক আর বিড়ি শ্রমিকরা ন্যায্য দাবি পায় না, এটাও ঠিক। কিন্তু যদি বেশি কিছু করতে যায় তাহলে তো একটা আন্দোলন করতে হয়, জোর জবরদস্তি করতে হয়। সেই সময়টা সেই পরিবেশটা তো এখন আর আসে নাই। সময় মতো আমার মনে হয় সময় মতো বিড়ি শ্রমিকেরা এটা একটা বিষয়ে ভাববে, আন্দোলনেও যাবে। যদি দাবি আদায় না করে নিশ্চয়ই তারা আন্দোলনে যাবে। আর এত অল্প টাকা দিয়ে তাদের তো চলে না। অনেকেই তো মনে করেন হারাগাছের ইতিহাস কি বলবো, হারাগাছের অনেক পয়সাওয়ালারা অনেক পয়সা কোটি কোটি টাকা কামাই করতেছে। এদের যদি সঠিক তদন্ত করতে যান অনেক কিছু বেরিয়ে আসবে। যাই হোক, সেটা খিলে বলতে চাচ্ছি না। যে যার ব্যবসা সে করি খাক, এটা দেখবে সরকার প্রশাসন দেখবে, আমার কিছু বলার নাই। তবে আমি মনে করি যে বিড়ির মজুরিটা বিবেচনা করা দরকার, বাড়ানো দরকার। গরিব মানুষগুলো খুব কষ্ট পাইতেছে, এটাই আমি মনে করি। যে বিড়ির শ্রমিকের যারা নেতৃবৃন্দ আছেন তারা একটু যদি আলোচনা করেন, তারা যদি একটু আলোচনায় বসেন, বিড়ি শ্রমিক লোকদেরকে নিয়ে বসেন, মালিকদের সঙ্গে বসেন, একটা রেটটা একটু বাড়ায় দেখ, অসুবিধা কি? বহু টাকা তো লাভ করতেছে। সেটাই, যে আসলে মজুরির বিষয়টা এখন আসলে সবার ভাবা উচিত। অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। জি জি, মেয়র মহোদয়, একটা বিষয় হলো, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি আপনার পৌরসভা নিয়ে, একটু ব্যক্তিগত জীবনে আমরা আসি। আপনি ব্যক্তিগত জীবনে আজকে মেয়র, কিন্তু এরও আগে তো আপনি একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ। যখন আপনি সাধারণ মানুষ ছিলেন, এখন আমরা শুনি যে আপনাকে জননেতা বলা হয়, জননন্দিত এবং একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে বিশেষ করে আখ্যায়িত করা হয়, আমরা যতটুকু জানি। তো আপনি আজকে মেয়র হবেন, এই স্বপ্নটা আপনি কবে থেকে লালন করেন, বা জনপ্রতিনিধি হবেন, এরকম স্বপ্নটা আপনি কবে থেকে দেখেন জনগণকে নিয়ে কাজ করার? না, আমি 10 বছর আগে আমি আমার আওয়ামী লীগ থেকে একক প্রার্থী হয়ে আমি নির্বাচন করেছিলাম। তখন মার্কাটা ছিল কাপ-পিরিচ মার্কা। মানে অনেক ভোট পেয়েছিলাম। আমাদের নিজেদের দলের মধ্যে কুচক্রী মহল একটা বরাবরই আছে এবং এখন পর্যন্ত আছে। এই মহলটাই কিন্তু আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে। খুব দুঃখের সহিত বলবো, বেদনা নিয়ে বলবো, দুঃখ নিয়ে বলবো, এই কুচক্রী মহলটা নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য আওয়ামী লীগটাকে তছনছ করে দিয়েছে। আওয়ামী লীগ বলতে আর আওয়ামী লীগ নাই। পলিটিক্স, আওয়ামী লীগের পলিটিক্স যেটা, সে পলিটিক্স আওয়ামী লীগে নাই। তো এখন ভাগ বটোয়ারা চলছে, ভাগ বটোয়ারা রাজনীতি চলে। সবচেয়ে দুঃখজনক, আমি হতভম্ব হয়ে গেছি, আমি অবাক লেগেছি। আমি এদের সময় আমি অবাক লাগলাম শুনে যে এক একটা করে কর্মী 10,000 টাকা করে পাইছে, 8,000 টাকা করে পেয়েছে, 2,000 সাধারণ কর্মী 2,000 টাকা করে পেয়েছে। এই টাকা পাইলো কোত্থেকে আসলো? টাকাটা কি দেবে? মাননীয় প্রধানমন্ত্রী টাকাটা দিয়েছেন। একটু থামিয়ে দিয়ে এই টাকাটা যদি আমরা গরিব মানুষগুলো দিতাম, আপনি দেখছেন আমি তো ঢাকায় কি অবস্থা, মানুষের 10 কেজি চাল নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে, কত কি যন্ত্রণা, 300 টাকা 500 টাকা নেওয়ার জন্য। আর দিব্যি তারা দিব্যি বসে থেকে তারা 10,000 8,000 বাই নামে খামে টাকা দিচ্ছে। এই টাকাটা কোত্থেকে আসছে? আমি কিন্তু এটা অবশ্যই তদন্ত করাবো। আচ্ছা, এটা কি আপনি এই টাকাটা কেমনে পায় কর্মীরা? 8,000 10,000 2,000 5,000, অবশ্যই আমি এটাকে তদন্ত করাবো। টাকাটা আসলো কোথা থেকে? আমাদের একটু দৃষ্টি দেন। সেটা হচ্ছে যে আপনি কি মনে করছেন এটা নির্বাচন কেন্দ্রিকই শুধু ঘটনা ঘটেছে? না, নির্বাচন কি, এখন আওয়ামী লীগ মূলত আপনারা দেখেন, আওয়ামী লীগ মূলত কাউনিয়া, বিশেষ করে কাউনিয়া আওয়ামী লীগের কি বিষয়টা কি আছে? কোনো দল আছে এখানে? কোনো সংগঠন আছে? যে সংগঠন আপনার হয়, কর্মসূচি হয়, আশ্চর্য ব্যাপার। আমরাও তো রাজনীতি করেছি, আমরাও তো পৌরসভায় ছিলাম, আমরা তো থানায় ছিলাম। এখানে প্রোগ্রাম থানা নিলে পৌরসভা কোনো প্রোগ্রাম নেয় না। নামকা ওয়াস্তে একটা মাইক বাড়ি করে, নামকা ওয়াস্তে একটা পতাকা তোলে প্রোগ্রাম শেষ,
সবাই চলে যায় কাউনিয়া প্রোগ্রাম। আরে বাবা, তোমার এলাকায় তুমি প্রোগ্রাম করো না কেন? তুমি পৌরসভা প্রোগ্রাম তোমাকে করতে হবে না? তুমি কাউনিয়া যাবে কেন? কাউনিয়া তুমি কমিটিতে আসো। হারাগাছ পৌরসভার তুমি দলীয় প্রোগ্রাম তুমি করবা না? তুমি না করে কাউনিয়া চলে যাও। ওখানে সকালে একটু এরিয়া করে সবাই চলে গেল কাউনিয়া। তার মানে বিগ বস কাউনিয়া ডাকছে, যেতে হবে। বিগ বস ডাকছে। এইভাবে কি সংগঠন আছে? দেখেন আপনারা, আপনারা নিজেই দেখেন। তার মানে আপনি রাজ বলতে করেন। চাচ্ছেন যে তৃণমূলে একটা সাংগঠনিক কর্মসূচির একটা ঘাটতি আছে, আপনি যেটা মনে অবশ্যই করেন। এখানে আওয়ামী লীগের তৃণমূলের কোনো কর্মসূচি, আমরা তো রাজনীতি করছি, আমাদের প্রতিটা ওয়ার্ডে মিটিং টিটিং করছি, মিছিল মিটিং করছি, আন্দোলন করছি, প্রতিটা ওয়ার্ড সচল ছিল, মানে চাঙ্গা ছিল, প্রতিটা ওয়ার্ডে মাইক বাজতো, প্রতিটা ওয়ার্ডে আমরা অনুষ্ঠান করতাম, কর্মসূচি পালন করতাম। এই হারাগাছ পৌরসভা আমাদের অত্যাচারে মানুষ, হকবাজারের মানুষ অতিষ্ঠিত হয়েছিল। এত প্রোগ্রাম করতাম আমরা, হারাগাছে এই হকবাজারের মানুষগুলো বিরক্ত হয়ে গেছিল। কিন্তু আজকে কোথায় আওয়ামী লীগ? কোথায় আওয়ামী লীগ? কোন জায়গায়? দেখান, বলে দেন, আমাকে দেখে দেন কোন জায়গায় আছে আওয়ামী লীগ। আচ্ছা আমি যাহা করেছি, আমি নির্বাচিত হয়ে হারাগাছ পৌরসভায় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে যে বিষয়গুলোর অবতারণা করেছি, তারা আওয়ামী লীগের কে আছে দেখাক সেটা করতে পারছে কিনা। আমি বঙ্গবন্ধুর মুরাল করতেছি, তারা তো ক্ষমতায় ছিল, এখনো স্টিল নাও ক্ষমতায়, একডালি মাটি ফেলার সাহস হয় নাই। আমি মাটি কাটা শুরু করেছি, কাজ শুরু করে দিয়েছি, বঙ্গবন্ধুর মুরাল হবেই। আসেন আমার পৌরসভায়, আসি, দেখে যান বঙ্গবন্ধু শেখ হাসিনা কোথায় আছে, কোন জায়গায় রেখেছি, কিভাবে রেখেছি, কি যত্ন করে রেখেছি। আপনারা কোথায় আওয়ামী লীগেরা? আপনারা কোন জায়গায়? কি করতেছেন আপনারা? এদের হাতে 10,000, 8,000, 2,000, 5,000 টাকা ভাগ বটরা করে নিলেন, গরিব মানুষের টাকাগুলো খাইলেন। এই গরিব মানুষগুলো এই টাকা দিলে গরিব মানুষগুলো দিলে উপকৃত হইতো না? কোরবানি ঈদে তারা আপনারা মানে খামে খামে টাকা দিয়ে পাঠাইলেন, গরিব মানুষের টাকাগুলো এভাবেই আপনারা খাইলেন, এভাবেই নিলেন টাকাগুলা। এটার অবশ্যই তদন্ত হবে। টাকা গেল কোথায়, টাকা আসলো কোথায়, কে দিল টাকাটা, মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে বলছে কিনা, এর একটা তদন্ত অবশ্যই আমি করাবো। আচ্ছা মেয়র মহোদয়, আমরা একটা ফোন ধরবো। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, জি আপনি প্রশ্নটি করেন, কথা বলেন। জি প্রশ্নটি করুন দর্শক। আমার প্রশ্নটি হচ্ছে যে হায়াঘাট পৌরসভায় যে বিদ্যুৎ ব্যবস্থাটা, বিদ্যুৎ ব্যবস্থা অত্যন্ত জঘন্য পরিমাণে আমরা লক্ষ্য করছি। হায়াঘাট পৌরসভার ভিতরে এই 7টা ওয়ার্ডের ভিতরে, 9টা ওয়ার্ডের ভিতরে মানে যতগুলো লাইন ওরা পৃথক ভাবে করেছে, এটার কারণটা কি? আর প্রত্যেকটা লাইনের কারেন্ট ব্যবস্থা এত খারাপ কেন? আমি মানে যেটা অবলোকন করি যে বৃষ্টি বা সামান্য বাতাস, মানে আভাস নাই দিতেই যে পরিমাণ লোডশেডিংটা দেয়, এর কারণটা কি? মাইকিং ছাড়া, কোনো নোটিশ ছাড়া হুট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট থাকে না, এর কারণটা কি? মানে এইসব আসলে মানে ম্যানেজমেন্টের প্রবলেম না কিসের প্রবলেম? ধন্যবাদ দর্শক। হ্যাঁ আরেকটি কোশ্চেন আছে, জি শিওর। মানে আমার যাবতীয় কোশ্চেনটা হচ্ছে বিদ্যুৎ বিষয়ে। হ্যাঁ আমার আরেকটি কোশ্চেন আছে যে মানে বিশেষ করে দেখা যায় যে মানে পৌর এলাকার মানে ভিতরে কিছু মানে এটাকে কি বলে আর কি, যারা পাওয়ারফুল লোকজন আর কি, হ্যাঁ নেতানেত্রীর দিক থেকে, তাদের এলাকায় কারেন্ট সাপোর্ট বেশি পাওয়া যায়, অন্য এলাকায় কারেন্ট সাপোর্ট পাওয়া যায় না, এর কারণটা কি হতে পারে? জি ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নটির উত্তর দিবেন মেয়র মহোদয়। তো উনি যে প্রশ্নটা করলো বিদ্যুৎ সংক্রান্ত, তো প্রশ্নটা আমাকেই উনি করলো। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি 2-3 বার বসেছি, বৈঠক করেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা মূল যে বিষয়টা, সমস্যাটা দেখিয়েছিল সেটা হলো বিদ্যুতের বিল বাকি। ওনারা বলে যে স্যার আমাদের বিদ্যুৎ বিল এখানে 4.5 কোটি টাকা, আমাদেরকে উপর থেকেই খুব আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আজে বাজে কথাবার্তা বলে। আমরা যখনই বিদ্যুতের বলি যে করেন, স্বাভাবিক করে দেন, তখনই আমাদের উপর নানান ধরনের কথাবার্তা বলা হয়। তারপরেও
স্যার আপনি যখন বলছেন আপনার সঙ্গে কথা হলো, আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো। তো আমার মনে হয় কিছুটা হলেও ওরা আমার কথা রেখেছে, এবং যেই মাত্র বিদ্যুৎ যায় ওই মাত্রই কিন্তু আমি এসি, জিএম, ডিজিএমকে ফোন করি, তার সাথে সাথে দেওয়ার চেষ্টা করে। তবে এখানে একটা প্রশ্ন, পল্লী বিদ্যুতের একটা কমিটি আছে, কাউনিয়া পল্লী বিদ্যুতের একটা কমিটি আছে। এই কমিটির মানে সভাপতি আমার জানা মতে, আমি যতটুকু জানি যে উপজেলার চেয়ারম্যান বোধহয় এটার সভাপতি। তো উনি কি করেন? মাননীয় চেয়ারম্যান সাহেব, উনি পল্লী বিদ্যুতের সমিতির সভাপতি, উনি তো বিষয়টা সুরা করতে পারেন, উনি করেন না কেন? কী জন্য? উনি কী জন্য তামাশা দেখে নাকি? হারাঘাটবাসীর তামাশা দেখে? উনি তো এটা সমস্যার সমাধান করতে পারে। উনি তো সভাপতি, উনি তো সমিতির সভাপতি। উনি যদি বলে তাহলে কি না হয়? উনার ইশারায় তো হারাগাছ চলে। তো ওনার ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা তো ওনার ল্যাঙ্গুয়েজে বলে, ওনার আঙ্গুলের ইশারায় হারাগাছ চলে। তাহলে ফির বিদ্যুৎ চলে না কেন? উনি বললেই তো বিদ্যুৎ হয়, বিদ্যুৎ আসে, আমাকে বলা লাগবে কেন? তারপরেও আমি গরিব মানুষের চিন্তা করে, আমাদের সবাইকে চিন্তা করে, আমি যখনই বিদ্যুৎ যায় তখনই দেন আমি ফোন করি, জিএম সাহেব আমার বিদ্যুৎ নাই কেন? কখন দেবেন বিদ্যুৎ সেই কথা বলেন, কতক্ষণ দেরি হবে? এসিকে বললাম যে এই মুহূর্তে বিদ্যুৎ দেবেন কিনা সেটা বলেন। আমাকে জনগণ বারবার ফোন করে বিরক্ত করতেছে। প্রেশার তো আমি দিয়ে যাচ্ছি, কিন্তু এটাও আমাদেরকে ভাবতে হবে যে চুরি চামারি কিন্তু যেটা হয় না এমন নয়, চুরি চামারির জন্য কিন্তু এর জন্য দায়ী। এই যে ধরেন কারেন্টের হুক লাগিয়ে দিয়ে ইয়ে করা, এগুলো বিষয়গুলোও কিন্তু আমাদের একটা উচিত এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া। আমরা অনেক সাফার করতেছি, এর পেছনে কারণও কিন্তু এই যে চুরি চামারি করা, এই হুক লাগিয়ে দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া, অটো চার্জ দেওয়া, এ নিয়ে তো অনেক মামলা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। বিষয়গুলো শুধু যদি আপনারা সবাই আমার উপরেই চাপান, আমাকেই বলেন, তাহলে অন্যরা চেয়ারে বসেই আছে, তারা কিছুই করে না, তাদের সমালোচনাও করেন না। আর আমি যদি কিছু একটা করতে যাই সেটাই আমার নামে আপনারা খালি সমালোচনাই করেন, অসুবিধা নেই। তবে আমি জনগণের জন্য আমার জীবন আমি উৎসর্গ করে দিয়েছি। আমি মরবো কি বাঁচবো সেটাও চিন্তা করি না। আল্লাহ যতক্ষণ আছে আমাকে রাখছে, আমি আসি, জনগণের পাশে আসি, জনগণের পাশে থাকবো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব এই মানুষগুলোর সাহায্য করার জন্য। আমার তারা কে কিভাবে নেবে, কে কিভাবে, এই যে শোনেন, এই যে এই অল্প সময়ের মধ্যে হারাগাছ পৌরসভায় আমি একটা শিপে নিয়ে আসলাম, দিন রাত পরিশ্রম করলাম, এই নিয়েও অনেক কথা। মেয়র সাহেব রাইতে ওখানে কি করে, 24 ঘন্টা অফিস করে নাকি, কী জন্য কি করে, মানে কত কথা শুনতে হয়। তা আমার ব্রেনটে আমার একটা ছোটোকাল থেকে অভ্যাস আছে, যে জিনিসটা একবার আমার মাথায় ঢুকবে ওর শেষ না হওয়া পর্যন্ত ওর পেছনে আমি লাগিয়েছি। এই একটা আমার বদ অভ্যাস, মানে যেটা আমার ব্রেনটে ঢুকবে ও শেষ করিয়ে দিয়ে তারপর অন্য জিনিস। তো এখন এই নিয়েও অনেক কথা শুনতে, অনেক কথাবার্তা বলে, আজে বাজে কথাবার্তা বলে, নোংরা কথাবার্তা বলে। তবে আমি একটা মনে করি কি, যে ভাই আমাকে ভোট তো দিয়েছে 18,000 লোক, আর আমার বিপক্ষে কিন্তু ভোট দিয়েছে 11,000 লোক। এই 11,000 লোক আমাকে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে ডিস্টার্ব করবে, এরা আমার সমালোচনা করবে, এরা আমার ভালো কিছু পছন্দ করবে না, আমি যতই ভালো কাজ করি না কেন, এরা আমার বদনাম করবে, এরা আমার ভালো চাবে না। আমি সবচেয়ে মজার, মানে দুঃখজনক, বেদনাদায়ক, আমি বিদেশ শুয়ে আছি আর তারা আমার মৃত্যুর সংবাদ পরিবেশন করতেছে, স্বপ্ন দেখতেছে, এমন মন্তব্য দিয়েছে উপনির্বাচন সামনে। কি দুঃখজনক ব্যাপার, কি লজ্জাজনক ব্যাপার, তারা আমার মৃত্যুটাও কামনা করে। তা এই সমস্ত লোকগুলো মৃত্যু কামনা করে আমার, তারা কোন স্বপ্নে আছে? তবে শুধু একটু কথা বলে যাই, আমি থাকি আর না থাকি, আমার নেক্সট জেনারেশন এখানে থাকবেই। যদি হারাগাছের মানুষ আমাকে সমর্থন দেয়, আমাকে ভালোবেসে থাকে, তাহলে আমার নেক্সট জেনারেশন সেই চেয়ারে বসবেই। আমি এই হারাগাছবাসীর সমর্থন চাই, তাদের ভালোবাসা চাই, আর আমি আমার নেক্সট জেনারেশনকে সেভাবেই তৈরি করতেছি, সেভাবে তৈরি করব, তাকে আমি সেভাবেই বানাবো, সে যেন তার নিজের জীবনটাকে যেন অসহায় মানুষকে বিলিয়ে দেয়। তার যেটা প্রয়োজন, আমি তাকে বলেছি যে বাবা তুমি 1000 টাকা কামাই করবা, তোমার যেটা প্রয়োজন 200 টাকার দরকার, 300 টাকার দরকার, তুমি ওইটা নিবা, বাকিটা মানুষকে দিয়ে দাও। তোমার আলিশানভাবে চলার দরকার নাই,
রাজা জমিদারের মতো চলার দরকার নাই। 1000 টাকা কামাই করছো, 700 টাকা 500 টাকা মানুষকে দিয়ে দাও, বাকিটা তুমি তোমার প্রয়োজনে লাগাও। যেমনটি আমি করি। আমি যদি কোথাও 2000 টাকা ইনকাম করি, 700-800 টাকা নিজে খাই, বাকি টাকা সব খাও। অর্থাৎ কথাটা এইটাই, আমি 2 হাতে ইনকাম করি, 2 হাতেই বিলাচ্ছি ভাই। এটা আমার ছোটোকাল থেকে অভ্যাস। আমি আমার মায়ের গহনা চুরি করে মানুষের উপকার করছি। আমি আমার বউয়ের গহনা চুরি করে বিক্রি করে মানুষের উপকার করছি। এটা নিঃসন্দেহে একটা ভালো মনের কাজ। সে মানুষের উপকার করার মানসিকতা আছে। এই হারাগাছ পৌরসভা আজকে, সেদিন আমাকে ডিসি সাহেব বলছে, বাংলাদেশের 2টা পৌরসভা নিট অ্যান্ড ক্লিন এবং অত্যন্ত সুন্দর নান্দনিক, একটা হলো পাবনার বেড়া, একটা হইল হারাগাছ পৌরসভা। তো এখানেও কিন্তু অনেকে সহযোগিতা আছে, এখানেও কিন্তু অনেকে সহযোগিতা করছে। বিষয়টা হলো, আমি সময় টময় বুঝি না, আমি এক সমানভাবে চলছি। যতক্ষণ পর্যন্ত আমার শরীরে শক্তি আছে আমি চলবো। আমার যাহা আমার করার, হারাগাছ পৌরবাসীকে নিয়ে যাহা করার আমি করব। আগামীতে আবার দেখবেন সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ওখানে তো আর এক খেলা হবে ইনশাল্লাহ, খেলা হবে ওখানেও। খেলা যখন সূচনা করেছে, খেলা হবে ওখানেও। ইউনিয়ন পরিষদ আমরাও দেখতে চাই আওয়ামী লীগের কত ইমেজ আছে। নিট অ্যান্ড ক্লিন ভোট হতে হবে ইউনিয়ন। আমি তো মেট্রো কমিশনারকে বলেছি, আমি ডিসি মহোদয়কে বলেছি, মেট্রো কমিশনারকে আলিম ভাইকে বলেছি, কল্যাণীর ভোটের চিন্তা করে এই হারাগাছ উপজেলার, কাউনিয়া উপজেলার কোনো ভোট করার চিন্তা ভাবনা করবেন না। কল্যাণীতে যা করছেন, কাউনিয়া উপজেলায় নিট অ্যান্ড ক্লিন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে হবে। তা নাহলে প্রশাসন বাইর হতে পারবেন না, কোনো উপায় নাই। নিট অ্যান্ড ক্লিন ভোট দিতে হবে। কোনো রকমের যদি কল্যাণী চিন্তা মাথায় নিয়ে আসেন, তাহলে কিন্তু পরিণতি ভয়াবহ হবে। এর জন্য দায়ী প্রশাসন থাকবেন। তখন উনি আমাকে বললো যে, ভাই চিন্তা করেন না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আপনার কথাগুলো অবশ্যই মাথায় আছে, নির্বাচনের সময় আমরা প্রশাসনকেও, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানাবো। স্টেট কথা, কাউনিয়া উপজেলার যে সমস্ত ইউনিয়নের নির্বাচন হবে, নিট অ্যান্ড ক্লিন নির্বাচন হতে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ কত ইমেজ, কত তারা কাজ করছে, জনগণের মানুষের কাজ করছে, প্রমাণ করবে ভোটে, প্রমাণ হবে। অনেক কথা হলো। মেয়র মহোদয়, আমরা শেষে আসছি, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। সেখানে আমরা দর্শকদেরকেও বলবো, দর্শক অনেক কমেন্ট করছে, সেখানে বলছে আপনি রানিং ফাটাকেষ্ট, অর্থাৎ আপনি আপনার জন্য সবচেয়ে বড় বিষয়, একজন বলছে আপনি অবশ্যই সুস্থ থাকবেন এবং সুস্থ থাকলে আপনি জনগণের জন্য সেবা করতে সময় পাবেন, সুযোগ পাবেন, আপনার এটাও জরুরি। পাশাপাশি আমরা শেষ প্রান্তে একটা শেষ কথা আপনার মাধ্যমে শেষ করে অনুষ্ঠানটা শেষ করবো। সেখানে হচ্ছে হারাগাছের সামগ্রিক উন্নয়ন, হারাগাছকে পরিকল্পিত একটা নগরী, হারাগাছকে নান্দনিক একটা সিটি, এইগুলো করতে যে সমন্বয়হীনতা আছে, সেগুলোতে আপনার কি উদ্যোগ আপনি নিয়েছেন এবং সামনে কি স্টেপগুলো দরকার, আপনার ঘাটতিগুলো, এবং হারাগাছবাসী শুনতে চায় আপনার মুখে যে বিশ্বাস করে আপনাকে যে আপনি সেটা পারবেন, যেহেতু আপনাকে রানিং ফাটাকেস্ট হিসেবে তারা জানছে, মানছে। সো আপনার পৌরবাসীর জন্য লাস্ট মেসেজটা, আপনার প্রত্যাশা, আপনার স্বপ্ন পৌরবাসীর কাছে কি? আপনাকে তো আপনার কাছ থেকে স্বপ্ন ওরা দেখে এবং ওরা প্রত্যাশা করে স্বপ্ন পূরণ হবে, সেখানে আপনার পৌরবাসীর জন্য লাস্ট মেসেজটা কি? না, দেখেন, একটা জাতির বিকাশ কিন্তু সাধন হয় খেলাধুলা, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিক থেকে একটা জাতির, একটা দেশের কিন্তু বিকাশ ঘটে। তো হারাগাছে অনেক পয়সাওয়ালা আছে, অনেক পয়সা আছে, কিন্তু হারাগাছে অনেক পয়সা আছে। আমরা কিন্তু এই পয়সাগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করি। আমাকেই, অন্যের কথা বাদ দেন না, আমাকেই বলে যে এত কাজ করি কী লাভ, এত কাজের দরকার আছে, এত সময় নষ্ট করার দরকার আছে। অফিস যাবেন, সময় মতো অফিস যাবেন, সময় মতো অফিস করবেন, চলে আসবেন। আমাকে পরামর্শ দেয়। যাই হোক, তো পয়সাওয়ালা অনেক আছে। আপনি ছোট্ট একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এইখানে হারাগাছ হাই স্কুল মাঠ
এটা হলো পাবলিক মাঠ, দাবিদার পাবলিক, দরদি স্কুলের মাঠ, দাবিদার দরদি স্কুল মাঠ। এই যে দুইটা মাঠ আছে, ঠিক আছে। হারাগাছ হাই স্কুলের মাঠ হারাগাছ হাই স্কুলের থাক, দরদি স্কুলের মাঠ দরদি স্কুলের থাক, পাবলিক মাঠ পাবলিকের থাক। খেলা খেলতে অসুবিধাটা কোথায়? আমরা কি এই মাঠগুলো যদি সংস্কার করে যদি আমরা খেলাধুলায় মনোনিবেশ করি, সাংস্কৃতিক একটা বলয় তৈরি করি, তাহলে কি মাঠটাকে আমরা তুলে নিয়ে যাব নাকি? সংস্কার করি, সে সংস্কারটাও করতে দেয় না। ওখানে দেখেন ঈদগাহ কথা বলে, হারাগাছ হাই স্কুলে ঈদগাহ কথা বলে দুইটা এমন গেট লাগাইছে, এবার সে একটা গেট লাগাইছে, ওপার সে একটা গেট লাগাইছে। এবার সে একটা আজিজুল হক ভরসার টাকা দিয়ে করা হয়েছে, আর ওটাতে মানে চ্যালেঞ্জ করি আবার সিরাজুল হক ভরসা আর একটা গেট দিয়ে দিচ্ছে। মানে দুই গেটের মাঝে যে ওখানে যে খেলাধুলার যে পরিবেশটা, ঢুকতেও দেয় না, খেলতেও দেয় না, আবার বলে কি এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, এটা ঈদের মাঠ। তাহলে যদি ঈদের মাঠ হয় তাই স্কুলের মাঠ গেল কোথায়? হারাগাছ হাই স্কুলের মাঠ ফিরে গেল কোথায়? হারাগাছ হাই স্কুলের মাঠ ছেড়ে দেন, তারা ওখানে চিত্ত বিনোদন করুক, সাংস্কৃতিক অনুষ্ঠান করুক, গান বাজনা করুক, তার মানুষের বিকাশ ঘটক। অন্ততপক্ষে এই যে মদ জুয়া ভাঙ গাঁজা এগুলোর থেকে লোক ছেলেপেলেগুলো মুক্তি হোক। তাক নাই, গেট দেয় বন্ধ করি, খেলতে দেবে না, গানা বাজনা করতে দেবে না, এটা ঈদগাহ মাঠ, নামাজ, মানে অনেক সমস্যা। এটা গেল, মাঠ তো নাই, জায়গা তো নাই। আরেকটা জায়গা আছে এখানে, এখন এখানে লাগিয়ে গেছে ভেজাল। পাবলিক বলে এটা আমাদের মাঠ, দরদি স্কুল বলে আমাদের মাঠ। সংস্কার করতে গিয়ে আমার নামে আবার ফির মামলাও দিল, আমি করলাম ভালো দিক চিন্তা করি, ছেলেপেলা খেলা খেলাক। ওরা মনে করলো বোধহয় আমি বোধহয় মাঠটা তুলি বাড়ি নিয়ে যাবো, সেই জন্য আমার নামে জিডি করে মামলা করে বহুত বিধি কিস্সা করলো। সেদিন যে তোমরা যে মাটিটা কাটলা, কার অনুমতি নিয়ে কাটলা? হারাগাছ এই যে দরদি স্কুলের যে মাঠটা জামাত পড়বে, নামাজ পড়বে, কে অনুমতি দিল তাদেরকে? কেন তারা মাটিটা কাটলো? আমি যদি মাটি কাটতে যদি আমার উপর মামলা হয়, তা যারা কার অনুমতি নিয়ে তারা মাটিটা কাটলো? জামাত করবে কেন? কি জন্য জামাত করবে ওখানে? জামাতের জায়গা যদি থাকে তাহলে তো সম্প্রসারণ যদি করতে হয়, তাহলে জায়গা তো অনেক আছে, বাড়ি ভাঙিয়ে দেন, ভাঙিয়ে দিয়ে জামাতে বলেন, তাদেরকে রিকোয়েস্ট করেন যে আমাদের জামাতের জায়গা লাগবে, আপনারা এই জায়গাটা ছেড়ে দেন। তাক তো করেন নাই, না করি ওগুলোর জায়গা পার হয়ে আসে আপনি কি করলেন? মাটি কাটলেন হারাগাছ হাই স্কুল। যে জিনিসটা নিয়ে বিতর্কিত চলছে, যে জিনিসটা নিয়ে একটা সাংঘর্ষিক বিষয়, সেই জায়গায় আপনারা নামাজ পড়ার জন্য মাটি কাটলেন। কে আপনার অর্ডারটা দিল? কে আপনি? দরদি স্কুলে কে আপনি? আপনি যে অর্ডারটা দিলেন, দরদি ম্যানেজিং কমিটির কে আপনি? আপনি কেন মাটি কাটবেন? আপনি তো হচ্ছেন সাদা মসজিদের জামাতের লোক, আপনি গফুরের মসজিদে এসে আপনি মাথা বলি দেখান কেন? আর ওখানে তো ম্যানেজিং কমিটি আছে, দরদি স্কুলের ম্যানেজিং কমিটি আছে, সভাপতি আছে না? সভাপতি তো জিজ্ঞেস করছিলাম, সভাপতি বলতে পারতেন না এখানে তো কোনো আমার কাছ থেকে কোনো তো অনুমতি নেয় নাই। মাথা বলিটা করেন, আরও বড় বড় কথা বলেন, লকআপে ঢুকাইবেন, অমুক করবেন তমুক করেন। এত লকআপধারী হয়েছেন আপনি, আপনার লকআপ কত বড় হয়েছে? শিক্ষা পান নাই? আর কত শিক্ষা পাবেন? লজ্জা শরমের তো মাথা খাইছেন, অহেতুক একটা পরিবেশ অশান্ত করে তুলছে। আরে যদি নামাজটা হইতো তো খুনি হইতো। বাধ্য হয়ে আমি ঢাকার থেকে টিওনোকে ফোন করলাম, টিওনোকে ফোন করে বলেন তো আপনি ইমিডিয়েট মাটি কাটা বন্ধ করতে বলেন। আর করোনাকালীন সময়ে মসজিদে নামাজ হবে, বাহিরে কোথাও নামাজ হবে না, আপনি এক্ষুনি ওসি সাহেবকে বলে দেন। আর ওসি সাহেব যদি বেশি পাকামো করে আমাকে বলেন, আমি কমিশনার সাহেবকে বলতেছি, বা ঠিক আছে আমি ওসি সাহেবকে নিষেধ করতেছি। তারপর তো ওসি সাহেব মাইকিং করে দিল। সামান্য বিষয়। আমাদের এখানে যে কথাটা এত কথা বলার উদ্দেশ্যটা হলো, আমাদের এখানে জায়গার অভাব, এখানে কোনো জায়গা নাই। আপনি স্বাভাবিকভাবেই যদি টাঙ্গরির বাজারে ওইদিকে জায়গা পাই, তো ওই দিকের লোকগুলো খেলাধুলা করতে যাবে, ওইদিকে কখনই যাবে না। এইদিকে যদি চারুঘাটের ওইদিকে জায়গা পাই, তো এই হারাগাছের লোকগুলো ওখানে যাবে? জায়গা নেই, জায়গার খুবই অভাব, যার জন্য পরিকল্পনা নিয়েও বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও চিন্তা মাথায় আসে কি করা যায়, কীভাবে কি করা যায়, আমরা সেটা চিন্তা করতেছি।
জি ধন্যবাদ মেয়র সাহেব। এতক্ষণ আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আপনার আজকে আমাদের স্বপ্ন উইথ মিয়া ভাই সেটে। আমরা আপনার উপর আপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সিএনবির পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জনগণের জন্য আপনি সারা জীবন ভালোভাবে কাজ করে যাবেন, এই প্রত্যাশা আমরাও করি। দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বপ্ন উইথ মিয়া ভাই। আপনারা জানেন যে এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদের প্রিয় অতিথি, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, জননেতা এরশাদুল হক এরশাদ, মাননীয় মেয়র, হারাগাছ পৌরসভা, রংপুর। আগামী শুক্রবার ঠিক এই সময় আমরা অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন এবং আপনি যদি নিজে সুস্থ